আসসালামু আলাইকুম। আমরা এখন যে প্রশ্নের অ্যান্সারটি দেখব, এই প্রশ্নটি আসলে দুইটা প্রশ্নের অ্যান্সারই দেওয়া যাবে। একটা যেটা হেডলাইনে লেখা আছে, দেখুন সেটা হচ্ছে কি, M1 ও M2 ভরের দুটি বস্তু কণার ভরবেগের সাপেক্ষে বেগের রাশিমালা বের করো, বা ভর কেন্দ্রের সাপেক্ষে বেগের রাশিমালা বের করো। আর আরেকটা বলতে পারে যে ভর কেন্দ্র ও গবেষণাগার স্থানাঙ্ক কি ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই দুটা প্রশ্নের জন্য একই অ্যান্সার হবে আজকের এটা। তাহলে খেয়াল করুন, এইখানে একটা পিকচার ড্র করা আছে। এই পিকচারটা নির্দেশ করতেছে যে ভরকেন্দ্র ও গবেষণাগার স্থানাঙ্ক এরকম একটা কার্তেশীয় স্থানাঙ্কে তাদের আর ভেক্টরের পজিশনগুলো এবং আমাদের যে দুইটা কণা বা বস্তু, সেই বস্তুর অবস্থান R1 এবং R2-তে M1 এবং M2 দেওয়া আছে। ঠিক আছে। আর এখানে যে সিএম আছে, সিএমটা হচ্ছে ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস হিসাবে কাজ করতেছে। তো যাই হোক, এই প্রশ্নটা আমরা শুরু করি যে প্রথম দিকে আমরা লিখবো যে M1 M2 ভরের দুটি বস্তু কণা বিবেচনা করি। তাহলে মূল বিন্দু সাপেক্ষে M1 এবং M2 এর অবস্থান ভেক্টর যথাক্রমে কত? এই R1 এবং R2। এইকে বলা হয় গবেষণাগার স্থানাঙ্ক। তাহলে এই M1 এবং R1 এবং R2-কে কি করা হবে? গবেষণাগার স্থানাঙ্ক বলা হবে। একদম সিম্পল কথা। অর্থাৎ এইখান থেকে এইখানে M1, এখান থেকে এইখানে M2, এই যে তাদের দূরত্ব R1 এবং R2, ঠিক আছে, যে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরটা, এই পজিশন ভেক্টর দুটাকে বলা হচ্ছে কি গবেষণাগার স্থানাঙ্ক। আবার ভর দুটিকে এদের কেন্দ্রের সাপেক্ষে যথাক্রমে আমরা বলতে পারি, এই যে ভর দুইটা M1 এবং M2, এই দুটো বস্তুর যে কেন্দ্রের সাপেক্ষে যদি আমরা অ্যাভারেজ ভ্যালুটাকে মাঝখানে কল্পনা করি, অর্থাৎ R1 প্রাইম এবং R2 প্রাইম যেটা আছে, সেই R1 এবং R2 প্রাইম এই দুটাকে আবার আমরা বলতেছি ভর কেন্দ্র। অর্থাৎ আমরা বলতে পারি যে এদের দুটির ভর কেন্দ্রের সাপেক্ষে যথাক্রমে ব্যাসার্ধ ভেক্টর কত? R1 প্রাইম এবং R2 প্রাইম ভেক্টর। তো এই হচ্ছে আমাদের বর্ণনা। এবং বলা হয় যে এদেরকে ভরকেন্দ্র স্থানাঙ্ক বলা হয়। কণাদের আপেক্ষিক অবস্থান ভেক্টরটা যদি আর হয়, আপেক্ষিক অবস্থান ভেক্টরটা যদি কি হয়? আর হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর বলতে কোনটা? আর বলতে হচ্ছে এইখানে আমাদের আর ভেক্টরটাকে, এই বস্তুর M1 এবং M2 এটাকে একত্রে যখন আমরা ধরবো তখন আর ধরতে পারবো। এখানে যেমন এইখান থেকে এতটুকু হচ্ছে আমার R1 প্রাইম, আর এখান থেকে এতটুকু হচ্ছে R2 প্রাইম। বাট দুটাকে একত্রে যখন আমরা হিসাবটা করব তখন সেটা হচ্ছে কি আর ভেক্টর। আমি যদি আবারও একটু দেখাই ড্র করে, খেয়াল করেন, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা মূল বিন্দু 0, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। তাহলে এইখানে এটা তো R1, এটা তো R2, আর এটা হবে কত? আর ভেক্টর। ঠিক আছে, এটা হবে কি আর ভেক্টর। তার মানে আমরা বলতে পারি যে এই মূলবিন্দু থেকে এইখানে যদি একটা গবেষণাগার স্থানাঙ্ক R1-কে ধরি, তার দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে 0 থেকে M এর দিকে। আর R2-টাকে যদি ভেক্টরটাকে ধরি, তার মূলবিন্দু থেকে M2 এর দিকে। এবং এই যে M2, সেই M2 থেকে যদি আর ভেক্টরটা যদি M1 এর দিকে হিসাবটা করি, তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করেন, আমরা জানি ভেক্টরের যোগের নিয়ম অনুসারে আর সমান সমান কত? আমাদের দেখা যাচ্ছে R2 এবং R, তার মানে আর ভেক্টর এবং R2 ভেক্টর কার সমান হয়? R1 এর ভেক্টরের সমান হবে। কারণ R2 ভেক্টরটা এইখান থেকে এখানে শেষ, তার গন্তব্যস্থল হচ্ছে M1, আর সরাসরি R1 ভেক্টরটা 0 থেকে M1 এর দিকে চলে যায়। ফলে R1 ভেক্টরটা বাকি দুইটার যোগফলের সমানই হবে নাকি? এখন এখান থেকে যদি আমি কি করি, আর ভেক্টরটাকে রেখে দিয়ে, R1-টাকে রেখে দিয়ে যদি R2-টাকে ওই পাশে নিয়ে যাই, তখন কি হবে? মাইনাস R2 ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে লিখছি R ইকুয়ালস টু কত? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। আমি মনে হয় আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে আমরা দেখি যে আবার কণাদের ভরকেন্দ্রর স্থানাঙ্ক আর হলে এদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যেটা আর, ঠিক আছে, এই যে আমরা, এই যে আমার হচ্ছে মূল বিন্দু যেটা, এখান থেকে সরাসরি যে সিএম যে পয়েন্টটা ছিল, অর্থাৎ ভরকেন্দ্রটা, সেই মূল বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত যদি আমরা গবেষণাগার স্থানাঙ্কটাকে ধরি, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এটা হচ্ছে ভরকেন্দ্রের যে স্থানাঙ্ক, সেই আরটা
চিত্রে হতে পাই, এটা দেখানো আছে। তো এখন এইখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে যদি আবার আমরা ত্রিভুজ সূত্র, ভেক্টর ত্রিভুজ সূত্র ইউজ করি, হ্যাঁ, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি আমি এইটার মধ্যে আবার অ্যাপ্লাই করি, খেয়াল করেন, এখন এটা হচ্ছে কত আর, আবার এটা হচ্ছে কত R1, আর এটা হচ্ছে R'1। তার মানে ভেক্টরটা এদিকে গেছে, এদিকে গেছে, আবার এদিকে গেছে। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। তার মানে আমি যদি R1-কে কি করি, R1' প্লাস ক্যাপিটাল R, ঠিক আছে, তাহলে এটা আমি একটু মুছে দিই নাকি, উপরেরটা তো বুঝতে পেরেছি না, তাহলে আমি আরেকবার একটু দেখাই। এখান থেকে আমার হচ্ছে R, এখান থেকে R1, এই যে দুইটা ভেক্টর গেল, আর এখান থেকে যদি এতটুকু যায় সেটা হচ্ছে R1'। তাহলে আমরা একটা কাজ করি, সেম আগের মতো R1' প্লাস কত R ভেক্টর সমান সমান কত, R1 ভেক্টরের সমান হবে, R1 ভেক্টরের সমান হলো না। আমি যদি শুধু R1'টাকে রেখে দিই তাহলে কি, এখানে R1 ভেক্টর, এই Rটা ওই পাশে গিয়ে মাইনাস ক্যাপিটাল R হয়ে গেল না। তাহলে আমরা যে এতটুকু লিখলাম, আশা করি এতটুকু অংশ আপনারা বুঝতে পেরেছেন নাকি। এতটুকু অংশ যদি বুঝে থাকেন তাহলে আমাদের এখানে আরেকটা ইকুয়েশন আছে, যে এইটা থেকে এইটা কিভাবে আসলো না, এইটা থেকে এইটা যেভাবে আসছে এইটার জন্য একটা ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি, এটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে সেন্টার অফ মাস, আবার দেখাই, এই যে সেন্টার অফ মাস আর, যেটা আর ভেক্টরটা টোটালটা, এই যে এখানে আর ভেক্টর, এই যে আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা কিভাবে আসে, এটা হচ্ছে সেন্টার অফ মাসের সংজ্ঞা থেকে আসে, অর্থাৎ কেন্দ্রীয় ভর, যেটা কেন্দ্রীয় ভর আরকে আমরা লিখতে পারি এভাবে যে m1 r1 ভেক্টর অবশ্যই প্লাস m2 r2 ভেক্টর ডিভাইডেড বাই কত m1 প্লাস m2। এটা হচ্ছে সেন্টার অফ মাস আর এর সংজ্ঞা থেকে আসে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল r1 মাইনাস ক্যাপিটাল R। তাহলে আমি একটা কাজ করি, এখানে তাহলে r1 মাইনাস এটা ছিল না, তাহলে আমরা একটা কাজ করি, এখানে তাহলে r1 মাইনাস সম্পূর্ণ এটা m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে সেন্টার অফ মাসের সংজ্ঞা থেকে আসে। এখন এইটাকে যদি আমরা লসাগু করি কি হয়, m1 প্লাস m2, এই m1 প্লাস m2 কে যদি r1 এর মাধ্যমে যদি আমি গুণ করি তাহলে m1 প্লাস m2, আর এটা ভাগ করলে যা আছে উপরের ফলাফলটা মাইনাস আকারে থেকে যাবে, m1 r1 প্লাস m2 r2, এই তো। এখন এইটাকে একটু ছোট করে দিই আমি, খেয়াল করেন এইটা হচ্ছে আমার লসাগু। তো লসাগুটাকে আমি যদি r1 দ্বারা m1 কে গুণ করি তাহলে m1 প্লাস আবার r1 m2, পিছনে যা আছে মাইনাস m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই কত আছে m1 প্লাস m2, এই তো। এখন দেখেন m1 r1, এই যে m1 r1 এটা পজিটিভের এটা নেগেটিভের বাদ কাটাকাটি, এখন r আর m আগে পিছে থাকলে কিন্তু সমস্যা নেই, ঠিক আছে। তাহলে থাকে কি, উপরে থাকে শুধু r1 m2 প্লাস, এই যে এটা কিন্তু প্লাস, হ্যাঁ এটা প্লাস প্লাস m2 r2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, এটা থাকে না। এইটা থাকলে আমরা কি করতে পারি, এখন এখান থেকে m2টা কমন নিতে পারি, তাহলে m2 r1 প্লাস r2 ডিভাইডেড বাই কত m1 প্লাস m2, এতটুকু পেয়েছি না। তাহলে r1 প্লাস r2 এই দুইটা আসলে কি নির্দেশ করে, দেখুন এখানে
R1 প্লাস R2 এর জন্য আমরা সরাসরি কি দিতে পারি, আর লিখে দিতে পারি। যেমন এই যে এখানে R1 ভেক্টর R2 সরি R1 প্লাস R2 এই দুইটাকে সরাসরি আমরা কি করতে পারি, তার লব্ধি ভেক্টর হিসেবে আর কে কল্পনা করে দিতে পারি। তাহলে এইটা যদি লব্ধি ভেক্টর হিসেবে কল্পনা করি, তাহলে M2 সরাসরি আর ভেক্টর নিচে উপরে, তাহলে আর নিচে হচ্ছে M1 M2 এটা করে দিতে পারি, ঠিক আছে। তো M2 আর M1 প্লাস R1, তাহলে এই যে M2 আর হয়ে গেল, নিচে M1 প্লাস M2 হয়ে গেল, ঠিক আছে। এটা একটা বিশাল লসাগু করে দেখানো যায়। তো আমি এটা দেখিয়ে দিলাম। সেম একইভাবে এইটা যা আসছে R1 প্রাইমের জন্য যা আসছে R2 প্রাইমের জন্য একদম হুবহু সেম ভ্যালুটাই কিন্তু আসবে, শুধু এইখানে 1 আসছে, এখানে কি আসবে 2 আসবে, আর বাকি কিন্তু সব ঠিক আছে। খেয়াল করুন, তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। অতএব ভরকেন্দ্রের সাপেক্ষে কণাদ্বয়ের ব্যাগকে এদের নিজ নিজ আপেক্ষিক ব্যাগের মাধ্যমে কি করা যায়, প্রকাশ করা যায়। সেটা কি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার শুধু আর, সিম্পল আর, বাট আমি যদি ব্যাগের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই আর এর উপর কি থাকতে হবে, ডট থাকতে হবে, আর এর উপরে ডট থাকতে হবে। তো আমরা সেটাই করলাম। তো এই জন্য দেখুন প্রত্যেকটার উপরে ডট আছে, প্রত্যেকটার উপরে ডট আছে, আর এইখানে সবই ঠিক আছে, শুধু কি করা হয়েছে R1 এর উপরে সরি আর এর উপর, এটা কিন্তু 1 হবে না, এটা হবে আর ডট, এটা হবে আর ডট, কিন্তু নিচে এমটাকে ক্যাপিটাল এম লিখে দেওয়া হয়েছে। খেয়াল করুন, এইটা আরেকটা মজার ব্যাপার আছে, সেটা এই জন্য যে এই যে M1 প্লাস M2 আছে না, এই দুইটাকে যোগ করলে আসলে ক্যাপিটাল এম লিখা যায়, বড় হাতের এম লিখা যায়, এটাকে বড় হাতের এম লিখে দেওয়া যায়, ঠিক আছে। এই জন্য দেখেন এইটার উপরে শুধু ডট আসতেছে, এইটার উপরে ডট আসতেছে, এইটার 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 আর এইটার, আর এই দুইটাকে আমরা কি করতেছি, ক্যাপিটাল এম বসাই দিতেছি। তাহলেই তো আমার ব্যাগের মাধ্যমে এটাকে কি করা হয়ে যাবে, প্রকাশ করা হয়ে যাবে। তো দেখুন এইটা একদম হুবহু সেম ভাবে ব্যাগের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে, ঠিক আছে। দেখুন উপরে M2, এই যে M2, নিচে M1, উপরে M2, নিচে M1, ঠিক আছে। ওকে, অতএব আমরা বলতে পারি কি, যে এখানে M সমান সমান কত, M1 প্লাস M2। ভরকেন্দ্রে সুষম গতিতে গতিশীল হলে তাহলে কি হবে, এর গতিবেগ কি হবে, এর গতিবেগ হবে যে আমরা যদি প্রথমটার হিসাবটা করি, এইটার থেকেই আমরা কিন্তু বলে দিতে পারবো, ঠিক আছে। দুইটার যে কোনো একটা হিসাব করলে হবে। তাহলে আমরা এটাকে হিসাব করলাম, এটাকে এই জন্য হিসাব করব যে দেখুন এটাকে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এইটা, যে এই আর এর ভ্যালুটাকে সিঙ্গেল করে দিতে হবে। সেই আর এর ভ্যালুটাকে সিঙ্গেলটা কিভাবে করব, যদি আমি আরটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সে পজিটিভ হয়ে যাবে, আর এই পাশে যা আছে সেই মানটাকে এই পাশে নিয়ে আসলে R1 এর সাথে নেগেটিভ আকারে চলে আসবে। এটা হচ্ছে জাস্ট পক্ষান্তর করা, সমীকরণের এই পাশ ওপাশ করে নেওয়া রাশিগুলোকে। তাহলে আমরা বলতে পারি যে এই যে আরটা, যেটা শুধু আর, এই আরটা আসলে কিভাবে আমরা চাই, R1 মাইনাস R2 এই হিসাবে চাইলে আমরা লিখে দিতে পারি নাকি। এই জন্য এই আরটাকে কি করা হয়েছে, এইভাবে লিখে দেওয়া হয়েছে, আর বাকি যা আছে হুবহু তাই, এই যে এখানে যা আছে এখানে তাই লেখা হয়েছে। ওকে, এখন এই যে প্রথম অংশটুকু, এই এতটুকু থেকে যদি এমটাকে লসাগু করি কি হয়, এই অংশটুকু থেকে এমটাকে যদি লসাগু করে দিই, তাহলে লসাগুটা আসলে এইভাবে করা হবে যে, আচ্ছা এখানে প্রথমত আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই রাশিটাকে একবার R1 এর সাথে, আবার এই রাশিটাকে একবার R2 এর সাথে গুণ করে নেওয়া যায়। খেয়াল করুন, আমি এইটাকে একবার দেখাচ্ছি। তাহলে R1 ডট মাইনাস M2 M, এইটার সাথে কে গুণ হবে, একবার হচ্ছে R ডট 1 গুণ হবে, মানে এইটার এই টোটালটার সাথে একবার R1 ডট গুণ হবে, ঠিক আছে। আবার এইটার সাথেই একবার মাইনাস R2 কি হবে, গুণ হবে। তো এই জন্য আমরা
এই কাজটা করে দিতে পারি চাইলে প্রথম দিকে। খেয়াল করেন, সরি, গুণটা এইভাবে না, গুণটা হবে এইভাবে। এই যে মাইনাসটা আছে না, মাইনাসটা দিয়ে r1 ডট মাইনাস r2 ডট, ঠিক আছে? তার মানে এই যে, সরি আমি এখানে একটু মিসক্যালকুলেশন করছি, সেটা হচ্ছে এই অংশটুকু দিয়ে মাইনাস সহ এই মাইনাস m2 বাই m দ্বারা একবার r1 কে একবার r2 কে গুণ করা। কারণ এটা তো মানে আমাদের একটা গাণিতিক পদ, তো দুইটা পদ একত্রিত আমি গুণ করতেছি, এটা আমার একটা মিস্টেক ছিল, এটা বুঝতে পারতেছিলাম না এই পয়েন্টে এখানে লেখাটার জন্য। তো এইবার দেখেন m2 কে যদি আমি গুণ করি, m2 ডিভাইডেড বাই m কি হলো, r1 এর সাথে একবার গুণ গেল, মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার কত m2 বাই m কত r2, এই তো এটা হয়ে গেল না। এখন আমি কি করব, আমি এই দুটো থেকে r1টাকে কি করে নিব, কমন নিয়ে নিব। তাহলে কমন নিলে 1 মাইনাস m2 ডিভাইডেড বাই ক্যাপিটাল M, r1টাকে আমি কি করলাম, r ডট 1টাকে আমি কমন নিয়ে নিলাম, এইটা থাকে, ঠিক আছে? আর পিছনে আমার কি থাকে, পিছনে থাকে আমার m2 ডিভাইডেড বাই m r ডট 2, এই অংশটুকু থাকে। এখন এটাকে যদি লসাগু করি কি হয়, ক্যাপিটাল M m মাইনাস m2, এইটা হয়ে যায় লসাগুর ফলাফল, আর r ডট 1 প্লাস কত m2 ডিভাইডেড বাই m r ডট 2, এই অংশটুকু হয়ে যায়। আর আমরা মনে হয় এই লাইনটাকে দেখুন, কয়টা লাইন, 3 থেকে 4টা লাইন থেকে এটা বইয়ে শর্ট করে এই পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? এইবার দেখুন যে m মাইনাস m2, m মাইনাস m2, নিচে ক্যাপিটাল M r ডট 1, এই যে r ডট, এই যে ডটটা বোঝা যাচ্ছে না, r ডট 1 প্লাস m2 বাই m, m2 বাই m r ডট 2, r ডট 2, ঠিক আছে? এই হচ্ছে মূল আমাদের ইকুয়েশন। আর এইখান থেকে দেখা যাচ্ছে যে আমার কি আসতেছে, যদি আমার m মাইনাস m2 থাকে, m মাইনাস m2 হচ্ছে, আমরা জানি যে m1 প্লাস m2টাই হচ্ছে ক্যাপিটাল M নাকি? তাহলে m1 m, আমি m2টাকে যদি এই পাশে নিয়ে যাই, m মাইনাস m2, তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m2 যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, স্মল m1 পাই। তাহলে এই যে এতটুকু যে অংশ, এটার জন্য আমি স্মল m1 কিন্তু বসায় দিতে পারি। আর দেখুন বাকি যা আছে, যদি এটার জন্য স্মল m বসায় দিই, তাহলে আমার r ডটের যে রাশিটা চলে আসতেছে, এইটাই মূলত কিসের, আমার ভেলোসিটির রাশিমালা। এটাই হচ্ছে আমার ভেলোসিটির রাশিমালা। কার, ওই যে আমার প্রশ্নটা যেটা দেয়া ছিল, এটাই গবেষণাগার স্থানাঙ্ক এবং হচ্ছে ভরকেন্দ্রের সম্পর্ক। আপনারা বলতে পারেন যে এটাই হচ্ছে গবেষণাগার ও ভরকেন্দ্রের ব্যাখ্যা বা বর্ণনা। আবার এইটাও লিখতে পারেন যে m1 এবং m2 ভরের দুটি বস্তুকণার ভরবেগের সাপেক্ষে বেগের রাশিমালা। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।